গল্পের নাম অপেক্ষা। বাড়ির জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সুস্মিতা। অপেক্ষায় আছে কখন তার ছোট ছেলে তন্ময় বাড়িতে ঢুকবে। জানালা দিয়ে গলির অনেকখানি দেখা যায়। বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে সে জানালা দিয়ে উঁকি মারছিল। এই তন্ময়কে নিয়ে বাড়ির অন্যদের সাথে প্রায় একরকম যুদ্ধই ছিল তার। ছোটবেলা থেকেই ও ভীষণ একরোখা আর জেদি। কোনো কিছুতে যদি একবার না বলতো সেটাকে আর হ্যাঁ বলানো যেত না। তন্ময় যখন 2.5 বছরের তখন একটি ঘটনার কথা সুস্মিতার মনে পড়ে গেল। তন্ময়ের বড় ভাই মন্ময় ছিল তন্ময়ের চাইতে 7 বছরের বড়। মন্ময় একবার তন্ময়ের হাত থেকে চকলেট জোর করে কেড়ে খেয়ে নিয়েছিল। তন্ময়ের সে কি কান্না! সুস্মিতা অনেক আদর করে বুঝিয়ে বলেছিল, দাদা চকলেট নিয়েছে তো কি হয়েছে, বাবাকে বলবো তোমাকে অনেক চকলেট কিনে দিতে। কিন্তু তন্ময় কিছুতেই শুনছিল না, শুধু কেঁদেই যাচ্ছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, মা, দাদা, চকোলেট। মন্ময় কত সরি বলল, মজার মজার সব ভঙ্গি করে ওকে হাসাতে চাইল, কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রায় 1 ঘন্টা ওকে কোলে করে ঘুরেছে সুস্মিতা সারা বাড়ি। তারপর সুস্মিতার কোলেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বিকেলে যখন তন্ময়ের বাবা সঞ্জয় আসলো, সুস্মিতা সব খুলে বলল। সঞ্জয় সব শুনে দোকান থেকে অনেকগুলো চকোলেট কিনে বিছানায় ঘুমন্ত তন্ময়ের পাশে রেখে দিল। তারপর আস্তে আস্তে তন্ময়কে ঘুম থেকে ডেকে তুলল। তন্ময় উঠে চকোলেটগুলো দেখল, কিন্তু ওগুলো ছুঁয়েই দেখল না। বাবার কোলে উঠে বসে বলতে লাগলো, বাবা, ছাদে যাব। সঞ্জয় আর কি করে, ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে গেল। তন্ময় আরেকটু বড় হলে ওকে টিচার দেয়া হলো পড়ালেখা করার জন্য। ও কিছুতেই টিচারের কাছে পড়বে না, মায়ের কাছে পড়বে। সুস্মিতা খুব বেশি পড়ালেখা জানে না, তন্ময়কে খুব ভালো করে পড়াতে পারবে না। তাই সুস্মিতা সঞ্জয়কে বলে টিচার রেখে দিয়েছিল। প্রথমে ওরা ভেবেছিল তন্ময়ের হয়তোবা প্রথম টিচার পছন্দ হয়নি, তাই আরেকজন রেখে দিয়েছিল। এই টিচারের কাছেও তন্ময় পড়ল না। এরপর আরেকজনকে রাখা হলো, সেই টিচারকেও চলে যেতে হলো। তারপর সুস্মিতা নিজেই পড়াতে লাগলো। কিন্তু তন্ময়ের পড়ালেখার প্রতি সেরকম মন ছিল না, ভীষণ জিদ করত না পড়ার জন্য। সুস্মিতা অনেক বুঝিয়েও ওকে মনোযোগী করতে পারত না। তন্ময় যখন ক্লাস 2তে উঠেছে, হঠাৎ একদিন সুস্মিতাকে বলল, মা, আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি বাবার মতো চাকরি করব। সুস্মিতা হেসে বলেছিল, দূর পাগল, চাকরি করতে হলে বাবার মতো অনেক পড়ালেখা করতে হবে। তন্ময় গম্ভীর হয়ে বলেছিল, তাহলে আমি চাকরি করব না। সুস্মিতা উচ্চ হাসে বলেছিল, তা বাবা তুমি কি করবে? তন্ময় ভাবুক কণ্ঠে বলেছিল, আমি শুধু ঘুরে বেড়াবো। তন্ময় কোনো মতে পাশ করে যাচ্ছিল আর মন্ময় ভালো রেজাল্ট করত। আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী তন্ময়কে নিয়ে হাসি ঠাট্টা করত। সুস্মিতাকে বলতো, তোমার এই ছোট ছেলে মানুষ হবে না, আমাদের ঘরে যদি জন্মাতো পিটিয়ে মানুষ করে দিতাম। সুস্মিতা এসব কথা মুখ বুজে সহ্য করত। ছেলেদেরকে মারবে ও কল্পনাও করতে পারে না। মন্ময় খুব কথা শুনে ওকে শাসন করতে হয় না, কিন্তু একগুঁয়ে তন্ময়ের গায়েও হাত তুলবে এটাও ভাবতেই পারে না। তন্ময় যত বড় হতে লাগলো, তত ওর নামে নালিশের লিস্টটা বড় হতে লাগলো। আজ স্কুল থেকে কমপ্লেইন, তো কাল পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে কমপ্লেইন। অথবা ওরা কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে গেল, ওদের বাচ্চাদের সাথে তন্ময়ের বনিবনা হলো না। ব্যাস, আর কি, ওখানে আর এক মুহূর্তও তন্ময় থাকতে চাইতো না। সুস্মিতারা যেতে না চাইলে তন্ময় নিজেই বেরিয়ে যেত। সুস্মিতা আর সঞ্জয় অনেক বুঝিয়েছে, কিন্তু তন্ময়ের একই কথা, মা, বাবা, তোমরা এবার থেকে ওদের বাড়িতে বেড়াতে যাবে, আমাকে যেতে বলবে না। ওদের আত্মীয় স্বজন আড়ালে তন্ময়কে পাগল বলতো। ওর কানে হয়ে সুস্মিতার কানেও এসেছিল এই কথা। তারপরেও সুস্মিতা তন্ময়কে শাসন করতে পারেনি, কারণ সুস্মিতা জানে এতে হিতে বিপরীত হতে পারে।
তন্ময় কোনো মতে মাধ্যমিক পাশ করলো। যেদিন রেজাল্ট বের হলো সেদিন বলল, বাবা, মা, আমি আর পড়ালেখা করব না। সঞ্জয় খুব রেগে বলল, তাহলে বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের আশকারা পেয়ে পেয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছ। তন্ময় মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি চললাম, মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। তন্ময় মুচকে এসে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুস্মিতার চোখের জল ওকে ধরে রাখতে পারল না। সঞ্জয় পরে খুব আফসোস করতে লাগলো। সঞ্জয় আর মন্ময় অনেক জায়গায় খোঁজ করেও তন্ময়ের খোঁজ পেল না। পেপারও বিজ্ঞপ্তি দিল ওরা, পুলিশে এফআইআর করা হলো, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। সুস্মিতার ননদ নীলা একদিন বেড়াতে এসে বলল, বৌদি, তোমার ওই ছোট ছেলেকে ভুলে যাও। ছোটবেলা থেকেই দেখছি অবাধ্য আর স্বার্থপর। এরকম তো হবেই, কারণ একদম শাসন করনি, আর তার ফল তো দেখলে। সব আত্মীয় স্বজনের বিপরীতে গিয়ে ছেলেকে আগলে রেখেছিলে, তাতে কি হলো? সেই তো ফেলে চলে গেল। বিভিন্ন জন বাড়ি এসে কথা শুনিয়ে গেছে। সুস্মিতা কাউকে কিছু বলেনি, শুধু সঞ্জয়ের মুখের দিকে চেয়ে কান্না চেপে রাখত আর নিভৃতে একাকী কাঁদত। তন্ময় বাড়ি ছেড়ে গেছে আজ 2 বছর হলো। করোনার মতো ভয়াবহ রোগে পুরো পৃথিবী লকডাউনে চলে গেল। অনেকের মতো সঞ্জয়ের প্রাইভেট চাকরি চলে গেল। মন্ময়ের টিউশনি বন্ধ হয়ে গেল। যা জমিয়ে রেখেছিল আস্তে আস্তে তা খরচ হতে লাগলো। বাড়ি ভাড়া না দেওয়ার জন্য বাড়িওয়ালা নোটিশ দিয়ে দিল। ওরা সবাই মুষড়ে পড়ল। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল সুস্মিতা। ওরা যদি এই বাড়ি ছেড়ে দেয় তাহলে তন্ময় এসে ওদের কোথায় খুঁজবে? সুস্মিতা রাজি হলো না বাড়ি ছাড়ার। ওর গায়ের সমস্ত গয়না খুলে সঞ্জয়ের হাতে দিয়ে বলল, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তন্ময় এসে যদি আমাদের না দেখতে পায় তাহলে ওর অভিমান হবে। ও আমাকে বলেছিল ও আসবে। দেখো, ও ঠিক আসবে। সঞ্জয় আর মন্ময় কিছু বলল না, শুধু সুস্মিতার রুগ্ন মুখের দিকে তাকিয়ে থাকলো। সুস্মিতার গয়না বেচে বাড়ি ভাড়া ও অন্যান্য ঋণ শোধ করা হলো, আর ওরা শুধুমাত্র অপেক্ষা করছিল তন্ময়ের জন্য। সবাই তন্ময়ের আশায় পথ চেয়ে রইল। হঠাৎ একদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দে সুস্মিতা দরজা খুলে দেখে একটি 25-30 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা পোশাক। মুচকি এসে বলল, আপনি কি তন্ময় স্যারের মা? সুস্মিতা অবাক হয়ে বলল, তন্ময় স্যার? মানে আমার তন্ময়? ছেলেটি মুচকি এসে বলল, চলুন মা, আপনাদেরকে নিয়ে যেতে এসেছি স্যারের ওখানে। বাবা, দাদা ওরা কোথায়? সুস্মিতা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলে, কোথায় আছে আমার ছেলে? সুস্মিতা ডাকাডাকিতে সঞ্জয় আর মন্ময় বেরিয়ে আসে। ওদেরকে দেখে ছেলেটি বলল, আমার নাম কার্তিক, আমি তন্ময় স্যারের ম্যানেজার। স্যার আপনাদেরকে নিয়ে যেতে বলেছেন, চলুন আমার সাথে। সবাই অবাক হয়ে ছেলেটির দিকে তাকালো। কার্তিক ওদের তাড়া দিল রেডি হবার জন্য। সবাই ছেলেটির সাথে বেরিয়ে এলো। বাড়ির সামনে একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়েছিল। কার্তিক ওদেরকে গাড়িতে বসিয়ে গাড়ি রওনা করলো। কলকাতা ছাড়িয়ে গাড়ি এসে ঢুকলো কল্যাণীর পিকনিক গার্ডেনে। সুবিশাল একটি আবাসনের সামনে গাড়ি থামালো। কার্তিক ওদেরকে আবাসনের 3য় তলায় একটি ফ্ল্যাটে নিয়ে গেল। 2000 স্কোয়ার ফিটের সুবিশাল সুসজ্জিত ফ্ল্যাট। কার্তিক ওদেরকে ঘুরিয়ে দেখালো। ফ্ল্যাট পরিপাটি করে সাজানো, টেবিলে খাবার সাজানো। রান্নাঘরে বাবুর্চি রান্না করছে, আর সার্বক্ষণিক কাজের জন্য আছে একজন কর্মসহায়িকা। কার্তিক ফ্ল্যাটের চাবি সুস্মিতার কাছে দিয়ে বলল, মা, স্যার এই ফ্ল্যাটটি আপনাকে কিনে দিয়েছেন। বাবা আর দাদার সাথে থাকুন আর ভালো সময় কাটান। আমি তাহলে আসি। আর হ্যাঁ, দাদার জন্য স্যার একটি মারুতি সুজুকি কিনেছেন। এই যে দাদা, চাবিটা রাখুন। আর সকালে বরুণ নামে একজন আসবে আপনাকে ড্রাইভিং শেখানোর জন্য, তৈরি থাকবেন। আর বাবা মা প্রতিদিন সকালে আর বিকালে একজন মহিলা মানে শ্যামা ম্যাম আসবেন আপনাদের হেলথ চেক আপ করার জন্য। তাহলে আজ আসছি, পরে দেখা হবে। ও হ্যাঁ, ভুলে গেছি, এ হলো আমার ফোন নাম্বার, দরকার পড়লে ডেকে নেবেন।
এতক্ষণ সুস্মিতা চুপচাপ সব শুনছিল আর দেখছিল। কার্তিকের কথা শেষ হতেই বলে উঠল, বলছি তোমার স্যার কোথায়? কার্তিক বলল, স্যার তো এখানে থাকেন না, উনি থাকেন মুম্বাই, একটি জাহাজ কোম্পানিতে আছেন। বছরে 6 মাস থাকেন সমুদ্রে। সুস্মিতা বলল, তোমার স্যারকে বলবে এসব বাড়ি গাড়ি আমাদের লাগবে না, আমার শুধু তন্ময়কে চাই। ও এসে যদি আমাকে এখানে থাকতে বলে তাহলে আমি থাকবো। তোমার স্যারকে এ কথা বলে দিও। সুস্মিতা এ কথা বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো। সঞ্জয় আর মন্ময় পিছন পিছন বেরিয়ে গেল। কার্তিক মুচকি হেসে মনে মনে বলল, স্যার আপনি ঠিকই চিনেছেন আপনার মাকে। তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে সুস্মিতাকে বলল, ঠিক আছে মা, আমি স্যারকে বলবো, চলুন আপনাদেরকে বাড়ি পৌঁছে দেই। কার্তিক ওদের বাড়ি পৌঁছে দিয়ে সেই যে গেল, আর এদিকে আসলো না। সুস্মিতা প্রতিদিন কার্তিকের সাথে ফোনে কথা বলে তন্ময় কবে আসবে জানার জন্য। কার্তিক প্রতিবার ওকে আশ্বাস দেয়, বলে, চিন্তা করবেন না মা, স্যার 1 মাসের মধ্যেই আসবে। 1 মাস হয়ে গেছে। গতকাল রাতে কার্তিক জানিয়েছে আজ তন্ময় আসবে। ভোর থেকে সুস্মিতা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, কখন তার তন্ময় আসবে জড়িয়ে ধরে বলবে, মা আমি এসেছি, আর কেঁদো না।